সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগত জানাই আমাদের আজকের এটিএন বিজনেস এন্ড ফিন্যান্সে। প্রিয় দর্শক, একটু ভালো থাকার জন্য, লাইফস্টাইল একটু আপগ্রেড করার জন্য, পরিবারটি যেন একটু স্বাচ্ছন্দ্যে থাকতে পারে এই আশাতে নিয়েই দেশের মানুষ পাড়ি জমায় বিদেশের মাটিতে। কিন্তু এখন কি অবস্থা? পৃথিবীর অর্থনীতি যখন হুমকির মুখে, অচল হয়ে গেছে অনেক ব্যবসা, অনেক মানুষের চাকরি হারাতে হচ্ছে, এই মুহূর্তে কোন দিকে যাচ্ছে আমাদের দেশের অর্থনীতি, সেটা নিয়ে সংকট সবারই, প্রশ্ন সবারই। আমাদের আজকের আলোচ্য বিষয় সংকটে প্রবাসী শ্রমবাজার ও উত্তরণের উপায়। এই বিষয়টি জানতে আপনারা আমাদের সাথে থাকতে পারেন এবং প্রশ্ন করতে পারেন আমাদের সাথে কল করে 0281897766। এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছে, একজন স্টুডিওতে এবং একজন অনলাইনে যুক্ত হচ্ছে। স্টুডিওতে যিনি আছেন তার সাথে পরিচয় করে দিচ্ছি, জনাব কাজী সারওয়ার হাবিব, এমডি ফেরোশিমা বাংলাদেশ লিমিটেড এবং সিআইপি জাপান। আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছে জনাব মোহাম্মদ শহীদুল আলম, এনডিসি অতিরিক্ত সচিব, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রিয় দর্শক, চলে যাচ্ছি আমাদের আজকের আলোচনা। এই বিষয়টি নিয়ে আপনারা আমাদের সাথে অবশ্যই ফোন করবেন আশা করছি। অনেক ধন্যবাদ জনাব সারওয়ার, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন এবং এই সময়টাকে ঘিরে আমরা সবাই আতঙ্কিত। দেশের ব্যবসা নিয়ে আমরা সন্দিহান, তার মধ্যে যদি আমাদের বিদেশ ফেরত যারা রয়েছে, যারা একটা রেমিটেন্সের অনেক বড় একটা শক্তি ছিল আমাদের, এই জায়গাটা নিয়ে আপনার কাছে, আপনি যেহেতু একজন সিআইপি জাপান এবং আপনি এই জায়গাগুলো নিয়ে কাজ করছেন, আপনার কাছে কি মনে হচ্ছে আমরা আসলে এই রেমিটেন্স থেকে যে অ্যামাউন্টটা পেতাম সেটা এখন কোন দিকে যাবে? খুব রিসেন্টলি আমাদের একটা সুখবর, যেটা ভেরি রিসেন্ট, আমাদের খুব হাই হয়েছে কিন্তু এই রেমিটেন্সের এই ইনকামটুকু। তারপরে নেক্সট, হোয়াট ইজ নেক্সট? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এটিএন বাংলাকে আজকে আমাদের আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য। আমি একজন প্রবাসী, জাপানে আছি প্রায় 25 বছর। আমি জাপান থেকে একমাত্র সিআইপি এবং আমরা সরকারের সাথে রেমিটেন্স বাড়ানোর জন্য কাজ করছি। আমার আরেকটা পরিচয় আমি বলি, আমি সবসময় আমার এটাই এখন একমাত্র পরিচয় আমি বলি, আমরা সারা ওয়ার্ল্ডের এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন আছে, যেটা আমি ওটার জেনারেল সেক্রেটারি, এবং আমরা বেসিক্যালি প্রবাসী আয় বৃদ্ধি এবং প্রবাসী কর্মসংস্থান, এটার জন্য বাংলাদেশ ব্যাংক, প্রবাসী কল্যাণ সবার সাথে জয়েন্টলি কাজ করছি। এবং আজকে আমি এই সুযোগ পেয়ে সত্যি গর্বিত বোধ করছি যে আজকে যদি আমাদের চিন্তাটা আমরা আরও ব্যাপকভাবে ছড়াতে পারি। তো টু বি ভেরি অনেস্ট, যেটা আমরা আসলে সুখবর মনে করছি যে আমাদের আজকে অনেক বৃদ্ধি পেয়েছে, এটা একটু ব্যাকগ্রাউন্ডে কিছু কারণ আছে। মানে মিডল ইস্টে প্রথমত যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে যে মানে ওরা অনেকগুলো এম্বার্গো দিয়ে দিয়েছে আমাদের এখানে। তো আমাদের এখানে ব্যবসায়ীরা, ওইখানকার যারা লম্বা সময় বসবাস করছেন, তারা একটু আস্থা সংকটে ভুগছেন। তো তারা বেসিক্যালি বিজনেস ভালো করে রেমিটেন্সটা আসছে তা না, মানে গুছিয়ে গুটিয়ে নিয়ে আসছে। হ্যাঁ, তো এটার আসলে লং টার্ম ইম্প্যাক্টটা নিয়ে আমরা খুব ভয়ে আছি, টু বি ভেরি অনেস্ট। আমরা ইন অ্যান অ্যাভারেজ আমি বলি আমরা বছরে $18 বিলিয়ন আয় করি বিদেশ থেকে। হ্যাঁ, এবং এটার মেইন সোর্সটাই হচ্ছে আপনার মিডল ইস্টে আমরা প্রায় আমাদের 70 থেকে 80 লক্ষ প্রবাসী মিডল ইস্টেই থাকেন আর কি। বেসিক্যালি সৌদি আরবে 25 লক্ষ থাকে, দুবাইতে 10 থেকে 15 লক্ষ আছে, ওমানে 8 থেকে 10 লক্ষ আছে আপনার, তারপরে কাতার আছে, বাহরাইন আছে, উইবেল কুয়েতে আছে। হ্যাঁ, তো এটা প্লাস আমাদের মালয়েশিয়া, সিঙ্গাপুর, এটা 2টা জোন। তো আমাদের হিসাবে প্রায় অফিসিয়ালি 70 থেকে 80 লক্ষ, আনঅফিসিয়ালি 1 কোটির মতো লোক আমরা আশা করছি, কারণ প্রচুর লোক এখানে থাকে। এখন প্রবলেমটা হচ্ছে কোথায়? ওরা যে কারণে আমাদেরকে হায়ার করে, আমাদের দেশ থেকে লোক নিয়ে যায়, সেটা হচ্ছে ওদের ডেভেলপমেন্ট ওয়ার্ক। তো এখন যদি ওদের ডেভেলপমেন্ট ওয়ার্কের মানিটা আসে কোত্থেকে? ওদের অয়েল মানি থেকে আর কি। মানে এখন আজকে আমরা সবাই জানি যে অয়েলের প্রাইস অনেক নিচে পড়ে গেছে। এটা যতক্ষণ পর্যন্ত ব্যবহার না বাড়বে, অয়েলের প্রাইসও বাড়বে না। এবং আজকে আমরা এমন একটা অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি যেটা আসলে কারোই কিছু করার নেই। পৃথিবীতে আমরা এটা কখনো আগে ফেস করিনি। আমরা কখনোই কোনো সরকারকে নিউ স্ট্র্যাটেজি, নিউ টেকনিক, দ্যাট ইজ দ্য নিউ এরাতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। সো এখন আমি মনে করি যে যেটাই করছে সেটাই বেস্ট। আমি মনে করি আমার সরকার যেটা করছে সেটাই বেস্ট, বিকজ আজকে বড় বড় গভর্নমেন্টগুলো পর্যন্ত আজকে হিমশিম খাচ্ছে। তো সেখানে আমরা তো প্রথম থেকেই স্বল্পোন্নত দেশের তালিকার মধ্যে আছি। তো সো আমরাও আমাদের বেস্ট ট্রাই করছি এবং দ্যাট ইজ দ্য বেস্ট। সো এটার পরিপ্রেক্ষিতে যেমন ধরেন আজকে রিমিটেন্স আসছে, দ্যাটস দ্য গুড সাইন। বাট এটা যদি 3 মাস 6 মাসের মধ্যে এটা কি হবে
আমাদের ফোরকাস্টিং অনুযায়ী এটা খুব পড়ে যাওয়ার কথা, যেটা 18 বিলিয়ন, এটা মিনিমাম 13-14 বিলিয়নে চলে আসবে, এবং গ্র্যাজুয়ালি যদি এটা অবস্থা উত্তরণ না হয় এটা 10 বিলিয়নে চলে যাবে। তো এখন আমরা দুইটা প্ল্যান করছি, মানে সমস্যা বলাটা তো খুব সোজা, আমাদের অল্টারনেটিভ প্ল্যানটা কি। যেমন ধরেন আজকে যদি আমাদের এয়ারপোর্ট খুলে যায়, আমরা আশা করতেছি যে গত মার্চ মাস পর্যন্ত প্রায় 7 লক্ষ, মার্চ মাসের ডেটা অনুযায়ী এয়ারপোর্ট থেকে 7 লক্ষ প্রবাসী দেশে ফিরেছেন। এর মধ্যে 1.5 লক্ষ আমাদের সাধারণ বিভিন্ন দেশের প্রবাসী এবং 5 লক্ষর মতো আমাদের শ্রমিক ভাইরা ফিরেছেন। ওকে, তো এরা দেশে আসলে ইকোনমিতে কিভাবে কন্ট্রিবিউট করবে, কারণ যেহেতু আমাদের একটা প্রধান আয়ের সোর্স ছিল রেমিটেন্স খাত। তো আমরা আজকের আলোচনাতে আমি এই জিনিসটাতে ইম্পোর্ট দিচ্ছি, মানে প্রথমত আমরা ফেরত আনতে চাই না যদি আসতে হয়, কারণ আমি যতটুকু জানি মিডল ইস্টের গভর্নমেন্টগুলো আমাদের সরকারকে প্রেশার দিচ্ছে, তোমাদের লোক ফিরিয়ে নিয়ে যাও, নয়তো আমরা তোমাদেরকে ব্ল্যাক লিস্টেড করবো এবং ভবিষ্যতে যেতে দিব না। তো এই জিনিসগুলোর কারণে আমাদের সরকার অনেক ক্ষেত্রে বাধ্য হচ্ছে, কিংবা আপনি যদি খেয়াল করলে দেখবেন যে তারা নিজস্ব ফ্লাইটে লোক পাঠিয়ে দিচ্ছে। দেখবেন বাহরাইন তার নিজস্ব ফ্লাইটে লোক পাঠিয়ে দিচ্ছে, কুয়েত তার নিজস্ব ফ্লাইটে লোক পাঠিয়ে দিচ্ছে। যদি পরিস্থিতিটা এমন হয়, যদি আরও 20 থেকে 25 লক্ষ প্রবাসী দেশে ফিরে আসে, এইদেরকে নিয়ে আমরা কি করব, সরকার কি করবে? তো আমি আসলে ওইটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম, মানে বাট রেমিটেন্স নিয়ে আমরা আশা করি যে আমরা দুইটা খাতকে, আমি যদি আরেকটু আগের কথায় ফিরে যাই, যে রেমিটেন্স আমরা একটা কথা বিশ্বাস করি যে সেভিংস ইজ অলসো আর্নিং। আমাদের দেশ থেকে বিভিন্নভাবে আমরা ফরেন কারেন্সি বের হয়ে যায়। ওকে, সো যেমন ধরেন আমি যদি একটা ছোট্ট কথা বলি, আমরা বিভিন্নভাবে আজকে আমাদের গার্মেন্টস সেক্টরে বলি প্রচুর ফরেন টেকনিশিয়ান কাজ করে, রিয়েল এস্টেটে অনেক টেকনিশিয়ান কাজ করে, তো এদেরকে আমাদের পে করতে হয় নর্মালি। আজকে যদি যে প্রবাসীরা ফিরে আসছে, আমরা যদি মানে এয়ারপোর্ট থেকে একটা ডাটাবেসের মাধ্যমে তাদের এক্সপার্টাইজটা কাজে লাগাই এবং এই ডাটাবেসটাকে আমরা মার্কেটিং করি, তাতে আমার মনে হয় যে যদি অন্তত $1-2 বিলিয়ন কিন্তু আমরা এইভাবে সেভ করতে পারি। যেমন ধরেন আজকে বাংলাদেশে যদি রিয়েল এস্টেটের কথাই বলি সিম্পলি, যে রিয়েল এস্টেটে আমরা অ্যাভারেজে ইন অ্যান অ্যাভারেজ 1 মাসে একটা ছাদ দিই সিম্পলি, কিন্তু আজকে মিডল ইস্টে যখন 200 তলা বিল্ডিং হয়, 300 তলা বিল্ডিং হয়, ওরা একদিনে 2-3টা ছাদ ডেভেলপ করে। তো ওই এক্সপার্টিসটা কারা? ওইটা কিন্তু মিড লেভেলে আমাদের এক্সপার্টিসরাই কাজ করে। সো তারা যখন দেশে ফিরে আসছে, তো তাদেরকে যদি আমরা আমাদের কাজে লাগে, আমি একটা খাতের কথা বললাম, এরকম গার্মেন্টস খাত আছে, এভিয়েশন টেকনোলজি আছে। এখানে আমি একটা ছোট একটু ইন্টারাপশন করি, যে আমাদের শ্রমবাজারের মানুষগুলো যখন দেশে ফিরে আসছে, আমাদের দেশেও কিন্তু অনেক বাইরের সিটিজেনরা এক্সপার্টাইজড, যারা হাই লেভেলের জায়গাগুলোতে, টেকনিক্যাল জায়গাগুলোতে কাজ করছে, তারাও কিন্তু তাদের নিজেদের লোকদেরকে ফেরত নিয়ে যাচ্ছে এই মুহূর্তে, এই করোনা সংকটের কারণে। নিজেদের যেখানে যত সিটিজেন আছে তাদেরকে নিয়ে যাচ্ছে নিজেদের হোমে। তো এই সময়ে আমাদের কিন্তু একটা সংকট কিন্তু এই প্রোডাকশন লেভেলে, ইন্ডাস্ট্রি লেভেলে, এই এক্সপার্টাইজ লেভেলে পড়তে পারে। তো সেটার সাথে আপনি যেটা বললেন যে যারা ফেরত আসে তাদের এক্সপার্টাইজটা কাজে লাগিয়ে এই জায়গাটা পুট করা যায় কিনা, বাই এনি চান্স যদি না হয়, তাহলে আমাদের দেশেরও কিন্তু একটা ইকোনমির ডিস্ট্রাকশনের মধ্যে আমরা পড়েছি। সো টোটাল আমাদের দেশের এই মুহূর্তে এই যারা অলরেডি ইনভেস্ট করেছে লং টার্ম, 3 বছর আগে প্ল্যান করেছে 10 বছরের মধ্যে তারা উঠে যাবে, কিন্তু এই 3 বছর পরে আজকে এই হোঁচট খাওয়াতে তাদের এখন হিমশিম খেতে হচ্ছে। সো এই পুরো জায়গাটা নিয়ে আমি আসলে জানতে চাইবো যে আমাদের ইকোনমি, বিজনেস স্ট্র্যাটেজি, যারা ব্যবসা করছে, সব কিছু মিলে এই শ্রমবাজার আর বাংলাদেশের ইকোনমি দুইটার একটা সমন্বয় তো অবশ্যই থাকতে হবে। সো এই জায়গাটা আমরা কিভাবে টিউন ইন করতে পারি? মানে আমি যদি এই জায়গাটা টিউনিং এর আগে একটু আরেকটা কথা বলি, আমরা আসলে যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনও বলেছে, সবাই একটা কথা বলে, জীবন এবং জীবিকা একসাথে চালাতে হবে। আজকে আমি যদি মনে করি, মানে এটা ফুললি আমার ওপিনিয়ন, মানে যেহেতু আজকে আমি ন্যাশনাল টিভিতে কথা বলছি, আমার মনে করি যে করোনা এখন থেকে আমাদের সোসাইটির একটা পার্ট হয়ে যাবে। আমাদের এটা একটা ফ্লু, আমাদের সোসাইটিতে আগে যেমন ঠান্ডা, নিউমোনিয়া ছিল, এটা এখন থাকবে না। এখন আমরা সবাই কম বেশি গ্র্যাজুয়ালি করোনাতে অ্যাফেক্টেড হব, কারণ আমাদের জীবনে সবারই ঠান্ডা লাগে, সবারই কাশি হয়। তো এটারই আপগ্রেডেড ভার্সন হচ্ছে করোনা। এটা যদি আমরা জেনে যাই, তাহলে এটা ভয় পাওয়ার কিছু নাই প্রথমত। তো দিস ইজ দ্য ওয়ান পার্ট। আমি মনে করি যে মানে প্রথম কথা হচ্ছে যে আগে নিজে থেকে শুরু করতে হবে, দেন ফ্যামিলি, দেন কোম্পানি, দেন রাষ্ট্র। তো এই বিশ্বাস, আমরা যদি ভয় পেয়ে যাই, আমি যদি আমার অফিসে আগামী 3 মাস না যাই, আমাকে এটা মনে করতে হবে যে আমি কিভাবে আমার জীবিকাটা নির্ধারণ করব। তো একজন কোম্পানি, একজন মালিক কিভাবে আমাকে স্যালারি দেবে, বিকজ মালিকের স্যালারি আর্নিং পদ্ধতিটা তো আমি তাকে কাজ করে। আমরা একটু চলে যাচ্ছি জনাব শহীদুল আলম আপনার কাছে, যেহেতু আমরা জানি যে গত মার্চের ডাটা অনুযায়ী 7 লক্ষ প্রবাসী ইতিমধ্যেই দেশে ফিরেছে। তো তাদেরকে নতুন করে ফেরত পাঠানো, কিংবা নতুন শ্রমবাজার তৈরি করা, কিংবা যারা বাহিরে রয়েছে তাদেরকে আবার তাদের ওয়ার্ক পারমিট বাড়িয়ে, এক্সটেনশন করিয়ে, যেন আমাদের মূল কথা রেমিটেন্সের এই সেক্টরটা যেন স্ট্রং থাকে। তো
তো এই জায়গাটা থেকে সরকার কি ভূমিকা নিয়েছে, বিশেষ করে করোনার এই ক্রাইসিস মোমেন্টে? মিশু, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রবাসী শ্রমিক ভাই এবং বোনেরা যারা বিদেশে আছে, দূরদেশে আছে, তাদের প্রতি আমরা গভীরভাবে আন্তরিক, এবং তাদের সকল বেদনার হয়তো আমরা সমাধান করতে পারবো না, কিন্তু তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আপনারা জানেন যে কোভিড-19 এর কারণে সারা পৃথিবীতে নানা রকমের পরিবর্তন হয়েছে। পুরা পৃথিবীর অর্থনীতি, সারা পৃথিবীর সংস্কৃতি এটা বদলে গেছে। আগে যেমন কাছাকাছি থাকার ব্যাপার ছিল, এখন দূরত্ব বজায় রাখার কথা বলা হচ্ছে। তো আমাদের এমনি অনেকেই বলছে যে হাজার হাজার লক্ষ লক্ষ শ্রমিক বিদেশ থেকে ফেরত এসেছে, কিন্তু আমি গতকাল পর্যন্ত খবর নিয়েছি আমাদের এয়ারপোর্ট ডেস্ক থেকে, কল্যাণ ডেস্ক থেকে বলা হচ্ছে আমাদের 23,000 কর্মী ফেরত এসছে। এই 4 মাসে 23,000 সংখ্যাটি খুব বেশি নয়। তারপরেও একটি আশঙ্কা থেকে যাচ্ছে যে মধ্যপ্রাচ্যে যেহেতু তেলের দাম কমে গেছে, এই কারণে তেলের দাম কমে যাওয়ার কারণে তাদের অর্থনীতি যদি দুর্বল হয়ে পড়ে, যেহেতু আমাদের প্রায় 63 থেকে 64 লক্ষ কর্মী আছে মধ্যপ্রাচ্যে, সেখানকার অর্থনীতি যদি দুর্বল হয়ে যায় তাহলে আমাদেরও তার কিছুটা প্রভাব আমাদের শ্রম বাজারে পড়বে। এর প্রেক্ষিতে 2-3টে সমস্যা হবে। সেটি হচ্ছে যে অনেকে ছাঁটাই হতে পারে। এটা যাতে আমাদের বাংলাদেশিরা অতিমাত্রায় ক্ষতির মুখোমুখি না হয়, তার জন্য আমরা তৎপরতাকে অব্যাহত রেখেছি, যাতে আমাদের শ্রমিকরা সেখানে কাজ করতে পারে, তারা কাজ না হারায়। আর যাদের ভিসার মেয়াদ পার হয়ে যাবে তাদের যাতে ভিসা পুনরায় তারা বিনা খরচে আবার যেতে পারে, ভিসা যাতে বাতিল না হয়ে যায়, তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের মন্ত্রণালয় এ পর্যন্ত 7টা আন্তঃ মন্ত্রণালয় সভা আমরা করেছি, যাতে আমরা তাদেরকে ওয়ার্কারদের পাশে আমরা থাকতে পারি। আর রেমিটেন্সের যে প্রভাব বলছেন, সেটি হচ্ছে যে রেমিটেন্স বাড়াতে গেলে শুধু মানুষ পাঠালেই হবে না, রেমিটেন্সের জন্য দক্ষ কর্মী পাঠাতে হবে। আমাদের গত বছর থেকে আমরা প্রচার করছি, আমাদের স্লোগান ছিল মুজিব বর্ষের আহ্বান দক্ষ। এই যে 2020 সাল, এটি হচ্ছে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, আমরা দক্ষতাকে জোর দিয়েছিলাম এবং আমাদের স্লোগানই ছিল দক্ষ কর্মী আমরা বিদেশে পাঠাবো। অদক্ষ লোক যদি যায় সেটা বেতন তাদের কম থাকে এবং আমাদের দেশের কর্মী বাইরে চলে যায়, দেশেরও কাজের অসুবিধা হয়। এজন্য দক্ষতাকে আমরা জোর দিয়েছি। আমরা আশা করছি যে এই কোভিড-19 এর এই মহামারী চলে যাবার পরে আমাদের ট্রেনিং সেন্টার গুলো নতুন আঙ্গিকে সেজে উঠবে এবং আমরা পৃথিবীর চাহিদার সাথে মিল করে, তার সাথে ম্যাচ করে আমাদের ট্রেনিং গুলোকে সাজাবো এবং আমরা কর্মীদের সবসময় পাশে থাকবো। আর ইতিমধ্যে যারা বিদেশে আটকে আছেন তাদের সহযোগিতা করার জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে 11 কোটি টাকার অনুদান দেওয়া হচ্ছে, তাৎক্ষণিক তাদের খাবার, ঔষধ বা অন্য কোনো সহযোগিতা প্রদান করার জন্য 32টা দেশে। এবং এয়ারপোর্টে যারা এসছেন আকস্মিকভাবে চার্টার্ড ফ্লাইট বা বিভিন্ন বিশেষ বিমানে, তাদের আমরা এয়ারপোর্ট থেকে বাড়ি যাওয়ার জন্য 5,000 করে টাকা দিয়েছি, সেখানে আমরা 3 কোটি টাকা তাদেরকে দিয়েছি। এভাবে আগে কখনো এরকম তাদেরকে রিসিভ করা, তাদের প্রতি আন্তরিক থাকা, এই বিষয়গুলো আগে কখনো ছিল না। এবার মাননীয় মন্ত্রী ইমরান আহমেদ এমপি মহোদয়ের নেতৃত্বে এবং তার নির্দেশনায় মন্ত্রণালয় সবসময় এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করছে, বাইরে যারা কাজ করছে তাদের পাশে অবস্থান। তো আর কোনো প্রশ্ন থাকলে আমি এই প্রশ্নে আর কথা বলতে আমি একটু আরেকটা প্রশ্ন নিতে চাই আপনার কাছ থেকে। বাংলাদেশ যেহেতু ভেরি হাইলি পপুলেটেড কান্ট্রি, এখানে ডাটা কালেকশন করা খুব ডিফিকাল্ট হয়ে যায় সবসময়ই। তো যারা ফেরত এসছে তাদের জন্য তো আপনাদের একটা সুযোগ সুবিধা আপনারা অলরেডি রেখেছেন, যেটা বললেন যে তারা যেন সহজে বাইরে যেতে পারে, স্টার্টিং ফ্রম দ্য এয়ার টিকেট অ্যান্ড অনেক কিছুরই একটা এক্সপেন্সেস ব্যাপার আছে। তো যারা এসছে তারা এই সুযোগটা নিতে পারবে কিনা, তাদেরকে খুঁজে বের করে আবার পাঠানোর যে ব্যাপারে একটা পুরো ডাটা এবং একটা সাইকেলের প্রয়োজন আছে কমপ্লিট। তো এই বিষয়গুলো সরকার থেকে কিভাবে মনিটর করা হচ্ছে? এটার ব্যাপারেও যারা ফেরত আসা শুরু করেছে তাদের জন্য বিএমএর পক্ষ থেকে একটি ডাটাবেজ সংরক্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কারণ তারা যদি আর না যায় বা যেতে পারার মতো পরিবেশ না থাকে, তাহলে তাদেরকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকে ইতিমধ্যে 200 কোটি টাকা আমরা বরাদ্দ দিয়েছি, সেখান থেকে তারা সহজ শর্তে ঋণ পাবে। এ কারণে ডাটাবেসটাও দরকার হবে।
যে কারা ক্ষতিগ্রস্ত তাদেরকে ঋণ প্রদান করার জন্য, এবং মাননীয় প্রধানমন্ত্রী 500 কোটি টাকার আরেকটি বরাদ্দ প্রদানের জন্য ঘোষণা দিয়েছেন। এই 700 কোটি টাকা থেকে এটি একটি রিভলভিং ফান্ড হবে, যাতে প্রবাসী কর্মীদের রিইন্টিগ্রেশনে উপকার হয়। তো এটির জন্য বিএমইটির পক্ষ থেকে একটি ডাটাবেস সংগ্রহে রাখার জন্য উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এক্ষেত্রে IOM, ILO তারাও কিছু কিছু সহযোগিতা করবেন, তাদের সাথে আমাদের কাজ চলছে, যাতে উপযুক্ত ব্যক্তি যথাযথভাবে এবং সহজ শর্তে তাদেরকে আমরা ঋণ দিতে পারি, এবং তারা যদি প্রশিক্ষণ নিয়ে উন্নততর প্রশিক্ষণ নিতে চান, তাদের জন্য আমরা তাদের বিদেশের চাহিদার সাথে আমরা মিল করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব। ঋণ পাওয়ার ব্যাপারটি যার যে জেলায় বাড়ি তিনি সেই ব্যাংক থেকে পাবেন, প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা থেকে। এক্স্যাক্টলি, আপনি প্রশিক্ষণের কথা বলছিলেন এবং বছরের শুরু থেকে 20 সালের শুরু থেকেই আমি জানি যে এই প্রশিক্ষণ দেওয়ার একটা প্রস্তুতি সবসময়ই ছিল। তো এই বিষয়টি নিয়ে একটু ডিটেলসে আপনার কাছে আসবো। নতুন শ্রমবাজার তৈরি করা, নতুন মানুষদেরকে প্রশিক্ষণ দেওয়া, যেন আমাদের শ্রমবাজারটা বাইরে আর একটু বেশি বড় হয় এবং বেশি রেমিটেন্স আসে। তো এই বিষয়টা আপনার কাছে আবারও আসছে, আমি স্টুডিওতে ফিরে আসি। আমাদের সাথে রয়েছেন জনাব কাজী সারওয়ার হাবিব। আপনি বলছিলেন যে যারা ইতিমধ্যে চলে এসেছে তাদের, আমরা শুনে জনাব শহীদুল আলমও এই কথাটা নিয়ে বলেছেন যে গভর্নমেন্ট তাদেরকে কিভাবে সাপোর্ট করছে এবং বাইরে যেন আবার ফেরত যেতে পারে। তো আপনার কাছে একটু আসবো যে যারা চলে এসছে এবং যারা ইকোনমিতে একটা ইম্প্যাক্ট ফেলতে পারে যদি ফেরত না যায়, নিজেদের অনেক ব্যাপারটা এরকম যে তার যদি নিজের ইচ্ছা না থাকে যে আবার এখান থেকে আর সরকারের কিছু করার নেই, যদি এরকমই বিষয়টা ঘটে তখন তাদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি, কিংবা আমাদের ইকোনমিতে তাদের যে ইম্প্যাক্টটা পড়তে পারে সেই বিষয়টা। ধন্যবাদ। প্রথমে আমি মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রী মহোদয়, আমাদের সচিব মহোদয় এবং অতিরিক্ত সচিব মহোদয় শহীদুল স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি তাদের এই যে সংকটকালীন অবস্থায় আমি কখনোই দেখিনি যে মানে মন্ত্রণালয়ে তাদের সর্বোচ্চ করার চেষ্টা করছে, এবং আমরা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি আজকে আমার সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ইনফ্যাক্ট আমি যদি কথায় ফিরে আসি, আমার কাছে মনে হয় যে মানে আমরা অনেক কিছুই করি, আমাদের ইচ্ছার কোনো অভাব নাই। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের মন্ত্রী মহোদয় এটা যেন রুট লেভেলে পৌঁছায়, এই ব্যবস্থাটা প্রথমত এনশিওর করতে, তাদেরকে একটু জানান দেয়া, কারণ অনেকে কিন্তু চায় কিন্তু ওরা বুঝে উঠতে পারে না কার সাথে যে যোগাযোগ করব। এটা আমাদের ল্যাকিংস। এবং সবচেয়ে বড় কথা, আমরা ঋণ দিব যারা ব্যবসা করতে চায়, যদি যারা চাকরি করতে চায়, মানে ব্যবসা এবং চাকরি দুই ধারার। তো আমি মনে করি যে যখনই তারা ঢাকায় নামছে, আমরা যদি এয়ারপোর্ট থেকে তাদের তথ্যগুলো সংগ্রহ করি এবং বিএমইটির যে ডাটাবেস আছে তাই সেটাকে আমরা প্রমোট করি। মানে আমাদের সবচেয়ে বড় অবস্থা হচ্ছে যে আমরা যারা প্রবাসীরা বাইরে থেকে আসি, আমরা অনেক কিছুই দেশের সাথে কোঅপ করতে পারি না, অনেক ইনফরমেশন আমাদের থাকে না, অনেক কর্পোরেট হাউস সাথে আমাদের কানেক্টিভিটি থাকে না। আমরা যদি একটু মার্কেটিংয়ের মাধ্যমে এই ডাটাবেসটাকে কাজে লাগাই, আমার প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি যে বাইরে থেকে টেকনিশিয়ান এনে আমাদের প্রচুর ফরেন কারেন্সি চলে যাচ্ছে। তো আমরা যদি এটার একটা অংশ আমাদের নিজস্ব এক্সপার্টিস দ্বারা ধরে রাখতে পারি, তো তাতে কি হয় যে আমাদের যদি আয় কমে গেল, যদি আমাদের ব্যয়টাকেও আমরা কমাই দিতে পারি, তো অটোমেটিক আমাদের ফরেন কারেন্সি রিজার্ভ বেড়ে যাবে। দ্যাটস দ্য ওয়ান থিংস আই এম রিকোয়েস্টিং যে আমাদের গভর্নমেন্টের কাছে আমরা এটা আবেদন করতে পারি। এবং প্রবাসীদের যে আস্থা সংকট, মানে প্রবাসীরা দেশে এসে, আমরা বারবার একটা কথা রিকোয়েস্ট করি, সেটা হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন সেন্টার, যেটা আজকে যদি একটু কাজ করে, সেটা হয় কি যে প্রবাসীদের সমস্যাগুলো আমরা তো নিজেরাই পরিশ্রম করে আমাদের নিজস্ব কোম্পানি, নিজস্ব কাজ আমরা করে ফেলি। তো আমাদের চেয়েও যারা মিডল ইস্টে যারা থাকে ওনারা আরও বেশি পরিশ্রম করে কিংবা আরও বেশি শ্রম দেয়। তো ওনাদের এই যে সমন্বয়হীনতা জিনিসটা, আমি সবচেয়ে বেশি মনে করি যে সরকারের সদিচ্ছার কোনো অভাব নাই, প্রবাসীদের কাজ করার ইচ্ছার কোনো অভাব নাই, এবং ইনফরমেশন লিঙ্কটা মাঝখানে যে ব্রিজটা, সেই জায়গাটা একটু স্ট্রং করা প্রয়োজন। সেই জায়গাটা স্ট্রং। আমাদের সাথে একজন দর্শক আছে, একটু প্রশ্নটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনার নামটি বলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি আপনাকে। আপনার পরিচয় দিয়ে প্রশ্ন। আমি আসাদ বলছিলাম পিরোজপুর থেকে। তো আমার প্রশ্নটা হলো এখানে যে আমার পাসপোর্টে ভিসা লাগছে, ম্যানপার হয়ে গেছে, আমি কি বাইরে যেতে পারবো কি পারবো না সেটা একটু আপনি কোন দেশের কথা বলছেন এবং কবে আপনার এই ভিসাটি কার্যকর ডেটটা ছিল? ডেট ওভার হয়ে গেছে, 2 মাসের মতো হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। তো করোনার আগে আমার পাসপোর্টে ভিসা লাগছে, ম্যানপার হয়ে গেছে। আচ্ছা, কোন দেশের জন্য সেটা আপনি মেনশন করেননি?
জি, আমি সৌদি আরব যাওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলাম। আচ্ছা, আপনি সঙ্গে থাকুন, আমরা আপনার কাছে কি মনে হয় তার সিচুয়েশনটা আসলে সাপোর্ট করা যেতে পারে? আমাদের ওনার মতো প্রবলেম আসলে আরো অনেক এসছে, তো আমরা এটা নিয়েও কথা বলেছি। প্রথম সমস্যাটা হচ্ছে যে আপনার যে এমপ্লয়ার ওনাকে আবার মানে প্রথমত অ্যাম্বাসির সাথে কথা বলতে হবে, এবং অ্যাম্বাসিগুলো যেটা আমাদেরকে ইন জেনারেল কিছু কিছু অ্যাম্বাসি বলে দিয়েছে যে তারা ভিসা নবায়ন করবে, বাট তার আগে তার এমপ্লয়ারকে আগে কনফার্ম করতে হবে যে সে তাকে আবার এই আফটার করোনা তাকে রিসিভ করবে কিনা। মানে ভিসাটা তাদের তো একটা লিস্ট থাকে যে এই বছর কয়জনকে নিচ্ছে, তাদেরকে নিবে কিনা। হ্যাঁ, যেমন ধরেন করোনার আগে আমার 1000 লোকের রিকোয়ারমেন্ট ছিল, তো করোনার পরে যদি আমার রিকোয়ারমেন্ট কমে আসে, তো ম্যান পাওয়ার যদি আমার যখন 100 লোকে নেমে আসে, তখন বাকি 900 লোককে আমাকে স্ট্যান্ড বাই রেখে দিতে হবে কিংবা লেওভার করে দিতে হবে। তো এই সমস্যাটা, ভিসা জিনিসটা আসলে কিন্তু একটা যাওয়ার প্রক্রিয়া মাত্র, যে আমি এখানে যাব একটা লিগ্যাল সিস্টেম, কিন্তু আমাকে ব্যবহার করবে কিন্তু এখানকার এমপ্লয়ি। তো আমি মনে করি ওনারা সবাই যদি এমপ্লয়ীদের সাথে কথা বলেন এবং এমপ্লয়ি যদি আবার ইন্টেনশন দেয়, ভিসা আমার মতে হয়ে যাবে। বাট এখন যে প্রসপেক্ট আমরা যেগুলো জানি যে আগামী কিছু দিন মানে কোনো অ্যাম্বাসি, কোনো এয়ারপোর্ট, কোনো ইমিগ্রেশন তারা খুলছেন না, মানে মানে ইভেন যারা আমি লাস্ট কিছুদিন জানি যেমন মিডল ইস্টের ভিসা হোল্ডার রেসিডেন্স পারমিশন আছে, আমি কাতারের কথা বলবো, কাতারের অনেক রেসিডেন্টস বাংলাদেশে বসে আছেন, কাতার এয়ারপোর্টই খুলছেন না যে তারা ঢুকতে দিবেন না এখন কোনো বাইরের লোকজনকে। তো এই যে কিছু 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 অ্যাপ্লিকেশন আছে, আমরা মনে করি এটা কান্ট্রি ওয়াইজ সলভ হবে, ওয়ান বাই ওয়ান। সৌদি আরব তার মতো করে সিদ্ধান্ত নেবে, দুবাই তার মতো করে নেবে, কাতার তার মতো করে নেবে, এবং ওনারা যদি একটু মানে ওই এমপ্লয়ারদের সাথে যোগাযোগ করেন, আমার মনে হয় এই সমস্যাটা কেটে যাবে। আচ্ছা, অনলাইনে বোধহয় আমাদের সাথে যুক্ত আছেন বেলজিয়াম থেকে একজন প্রবাসী। আচ্ছা, তিনি বোধহয় আমাদের সাথে নেই, পরে সুযোগ থাকলে কানেক্ট করব। তো যে বিষয়টি বলছিলেন, আমি জনাব শহীদুল আলমের কাছে একটু ফেরত আসতে চাই, আমরা একটু শেষের দিকে। আপনি তো বললেন যে ট্রেনিং দেওয়ার বিষয়টা, নতুন শ্রমবাজার তৈরি করা, যেহেতু আমরা এখন সোশ্যাল ডিস্টেন্সিং যতটুকু মানার প্রয়োজন ততটুকু মানতে পারছি না আসলে, তার মধ্য দিয়ে নতুন প্রশিক্ষণ দেওয়ার কোনো সুযোগ আছে কিনা, কিংবা যারা বাইরে যেতে ইচ্ছুক কিংবা এই সময়ের ভেতরে তারা ওই ট্রেনিংটা নিয়ে তাদেরকে একটা প্রসেসের মধ্যে কি আনার সুযোগ আছে কিনা, আমাদের এই প্রবাসী শ্রমবাজারটাকে আমরা বৃদ্ধি করতে পারবো? আপনাকে ধন্যবাদ। সেটি হচ্ছে পৃথিবী যেভাবে বদলে যাবে আমাদেরকে তার সাথে মিল করে এগোতে হবে। প্রবাসী শ্রমিকদেরকে আমরা এখন একীভূত করে প্রশিক্ষণ কেন্দ্রে হয়তো প্রশিক্ষণ দেওয়া এই মুহূর্তের বাস্তবতা এটি তেমন নয়, কারণ কাজগুলো হচ্ছে হাতে কলমেই করাতে হবে। কিন্তু বর্তমান প্রযুক্তি, ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে আমরা কার্যক্রমটা গ্রহণ করতে পারি কিনা সেটি হচ্ছে বিবেচনাধীন আছে। কিন্তু আমাদের প্রশিক্ষণগুলো মূলত হাতে কলমে প্রশিক্ষণ, সরাসরি সেটি শিখতে হবে। এই কারণে বুঝতে পেরেছি, মানে মূলত হচ্ছে আপনাদের প্রশিক্ষণের প্রক্রিয়া তো আপনারা চালু রেখেছেন, কিন্তু সুযোগটা হয় কিনা সেটা একটু দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ জনাব শহীদুল আলম, আপনি আমাদের সাথে ছিলেন, এতক্ষণ সময় দিয়েছেন। নিশ্চয়ই বৈদেশিক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যেভাবে বিগত সময়ে প্ল্যান করেছেন এবং এই করোনাকালে একটু ডিফারেন্ট স্ট্র্যাটেজি গ্রহণ করে ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ। জি, আমরা একেবারে শেষের দিকে আসলে, হোয়াট ইজ দ্য ওয়ে টু ডু, আমাদের আসলে কি করণীয়? বুলেট পয়েন্ট হচ্ছে আমাদের প্রথমত এই পরিস্থিতিটা মেনে নিতে হবে। আমরা যেমন ঘূর্ণিঝড় বন্যার পরে আমরা মেনে নেই যে এটা আমাদের ন্যাচারাল ক্লাইমেটই, দিস ইজ ন্যাচারাল ক্লাইমেটই। আমরা যেন কেউ কাউকে দোষারোপ না করি, আমরা যেন প্রবাসী ভাইরা যারা ফেরত আসছেন তাদেরকে ভালোভাবে গ্রহণ করি। প্রবাসী পরিবারদেরকে আমরা অনুরোধ করব তাদেরকে একটু ব্রিদিং স্পেস দিতে, তাদেরকে ভালোবাসা দিতে, এবং তারাই আবার পরিস্থিতি চেঞ্জ হলে তারাই আবার দেশকে এবং জনগণকে এবং পরিবারকে সেই সাফল্যটা ফিরিয়ে দিবে। সো আমরা এর মধ্যে প্রথম যে একটা পয়েন্ট আমি বলতে চাচ্ছি যে আমরা ট্রেনিংয়ের নিয়ে কাজ করছি, কিন্তু আমরা ভাষার উপরে গুরুত্ব দিচ্ছি না। মানে বিদেশে যেমন ধরেন আমি যে দেশ থেকে এসেছি জাপান, এদেশে ভাষা ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস টু ডু। এখন আপনি অনেক কিছু ট্রেন করলাম কিন্তু আমি আপনার কথা বুঝি না, বেসিক্যালি এটা কিছু হয় না। তো আমি অ্যাড করতে চাচ্ছি ট্রেনিংয়ের সাথে যেন ভাষাটাকে প্রায়োরিটি দেওয়া হয়, ল্যাঙ্গুয়েজটাকে প্রায়োরিটি দেওয়া হয়, এটা একটা ব্যাপার। আর এই বিপদ আমাদের কেটে যাবে যদি আমরা যদি একটু
ধৈর্যশীল হই। আমরা প্রত্যেকটা লেভেলে প্রত্যেকটা মানুষকে আমরা একটা কথাই বলছি, আপাতত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সবার জন্য দোয়া করুন। অবশ্যই অনেক ধন্যবাদ জনাব সারওয়ার হাবিব। আমাদের সাথে বেলজিয়াম থেকে যুক্ত হয়েছেন প্রবাসী জনাব জেমস সরকার, তিনি সিইও RK অ্যাগ্রো ইন্টারন্যাশনাল এবং রিপ্রেজেন্টেটিভ অফ সাউথ ইস্ট এশিয়া জেনেকো। আপনার কাছে আমরা একেবারে শেষের দিকে আসলে যুক্ত করতে পেরেছি। একটু জানতে চাইবো যে বেলজিয়ামে এখন বাংলাদেশি প্রবাসী যারা রয়েছে তাদের ব্যবসা, তাদের চাকরির অবস্থা এবং বাংলাদেশের সাথে যে যোগাযোগটা আগে ছিল এই মুহূর্তে তাদের কি অবস্থা, মানে রেমিটেন্সের বিষয়টা নিয়ে একটু জানতে চাচ্ছি যে আমাদের তো ফ্লাকচুয়েশনস হতে পারে, আপনার কাছে কি মনে হচ্ছে ওখান থেকে? ধন্যবাদ। বেলজিয়ামে এখন যদি সেভাবে বলি, আমাদের এখানে প্রায় 20% মানুষের জবলেস আনুপাতিক হারে, যে তথ্যটা আমি জানি। এবং রেমিটেন্স পাঠানোর ব্যাপারে আমাকে সেভাবেই দেখতে হবে। অ্যারাউন্ড 25% কম। গত ফেব্রুয়ারি থেকে যদি মার্চ, এপ্রিল, মে ধরা হয়, সেটা এখন অনেক কম। এবং আপনার অনেক মানুষেরই জব নাই, অ্যারাউন্ড 22-25% মানুষের। জি, তো বলা হচ্ছে যে এটা 2021 সাল নাগাদ একটা পর্যায়ে যেতে পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আরও অনেক কিছু জানার ছিল, যেহেতু আপনি প্রবাসে বসে আছেন, প্রবাসী বাঙালিদের অবস্থান আসলে জানতে চেয়েছিলাম, বাট আজকের মতো বিদায় নিতে হচ্ছে এখানে। আমাদের আজকের বিষয় ছিল সংকটে প্রবাসী শ্রমবাজার এবং উত্তরণের উপায়। আপনাকে অনেক ধন্যবাদ, কষ্ট করে এই করোনার মধ্যে স্টুডিওতে এসেছেন, আপনাকে পাশে পেয়েছি এবং আমাদের এই অনুষ্ঠানটি আসলে বাংলাদেশের অনেক মানুষই দেখে। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক যে যেখানে আছেন খুবই ভালো থাকুন। আমি শারমিন মিশু, দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।